কোনোদিন দেখেছো যে কোনো জন্তু জানোয়ার প্রতি 5 বছর 4 বছর অন্তর অন্তর তার খাওয়া দাওয়া পাল্টায়? ডায়াবেটিসটা আমাদের কাছে একটা সেরকম ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আমরা প্রচুর বড়ি পেয়েছি, প্রচুর পেয়েছি, এখন ইনসুলিন 4-6 রকমের হয়ে গেছে, এই হয়েছে। হিউম্যান সার্ভাইভাল ইজ বেসিক্যালি অ্যান্টি নেচার। আমরা হচ্ছি পৃথিবীর একমাত্র মিড ইনকাম কান্ট্রি বা লোয়ার ইনকাম কান্ট্রি যেখানে হায়ার ইনকাম দেশ থেকে মানুষ চিকিৎসা করতে আসে। যখন হিন্দুর হাট মুসলিমকে বসিয়েছি, যখন মুসলিমের হাট হিন্দুর বুকে বসিয়েছি, কোনো রিজেকশন দেখিনি। আমার মধ্যে একটা পলিটিক্যাল সেন্স আছে, আমার মধ্যে কিন্তু কোনো পলিটিক্যাল কমিটমেন্ট নেই। নমস্কার। দেখুন, আমরা হৃদয়ের কথা নিয়ে ভাবি। আমরা ভাবি আমার হৃদয়ে ভগবান আছেন, কিংবা কোনো মানুষ রয়েছেন, কিংবা ভালোবাসার সময় যে বলি আমার হৃদয় তোমাকে দিলাম। কিন্তু সমস্যাটা হচ্ছে, এই হৃদয় যখন মাঝে মাঝে খারাপ হয়ে যায় তখন আমরা কার কাছে যাব? হ্যাঁ, ঠিক বলছেন। আজকের ডেটের একটা জ্বলন্ত সমস্যা হচ্ছে হার্ট অ্যাটাক কিংবা হার্টের প্রবলেম। এই হার্টের প্রবলেম নিয়ে আমরা কথা বলবো পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের অন্যতম একজন সেরা নাম। তিনি বাঙালি, তিনি ডক্টর কুণাল সরকার। তবে এপিসোড শুরু করার আগে আমরা অসংখ্য ধন্যবাদ জানাবো বিজি উইথ ইনফো অ্যাপকে। আপনি আপনার নিজের বাংলা ভাষাতে ব্যবসা বাণিজ্য এবং স্টক মার্কেটের সমস্ত খবর পাবেন। এই ধরনের অ্যাপ এর আগে ইংরেজি কিংবা হিন্দিতে অ্যাভেলেবেল ছিল, কিন্তু এবার থেকে সেটা বাঙালির কাছেও অ্যাভেলেবেল রয়েছে। তাই বাঙালি এরপর থেকে ব্যবসা বাণিজ্য কিংবা স্টক মার্কেটের খবর বাংলাতেই পড়বে। আর তার জন্য ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা সেখান থেকে ইনস্টল করতে পারেন। প্রথমেই অসংখ্য ধন্যবাদ আমাদের এই শোতে আপনি সময় দেওয়ার জন্য, এত ব্যস্ততার মধ্যে। দেখুন, একটু সিরিয়াস টপিক দিয়ে শুরু করি। যেটা মানুষ আপনার থেকে জানতে যায়, আপনি মানুষের হৃদয়ের কথা জানেন। তো এই হৃদয়ে বলতে গেলে এই যে হার্টের অ্যাটাক প্রচুর মানুষের দেখছি। ইনফ্যাক্ট আমার বয়সী বন্ধুবান্ধবও কয়েকজন হার্ট অ্যাটাকে রিসেন্টলি মারা গেল, যেটা খুব শকিং হলেও সত্য। বর্তমানে এই ঘটনাটা বেড়ে চলেছে, সেটা মিডিয়াতে হোক বা আমরা আশেপাশে দেখি সংখ্যা বেশি। কেন হচ্ছে আপনি যদি একটু বলেন। আমাদের স্বয়ং রবীন্দ্রনাথও হৃদয় নিয়ে খুব বিচলিত ছিলেন। তো ওনার 1002 গানের মধ্যে কয়েকশো বার উনি হৃদয় নিয়ে নাড়ানাড়ি করেছেন। তো আজকে হয়তো আমরা রবীন্দ্রনাথের কথায় বলতে পারবো না যে আমি হৃদয়েরও কথা বলিতে ব্যাকুল, সুধাই এলো না কে গো। এখন সবাই জিজ্ঞাসা করছে। একদিক দিয়ে যদি দেখো না অরিজিৎ, তুমি দেখবে যে প্রকৃতিরই সৃষ্টিকর্তা ভগবান যেভাবেই আমরা আমাদের নিজস্ব ভ্যালু বা ফেথ সিস্টেমস আছে, আমাদের সঙ্গে একটা বেশ বেরসিক রসিকতা করেছিল। এবং বেরসিক রসিকতাটা হলো এরকম, এই যে আমাদের সবাই পকেটে পকেটে মোবাইল ফোনগুলো ঘুরছে, তুমি প্রতি বছর যাই না, কখনো বোধ হয় মাসে মাসে আপডেশন হচ্ছে, মডেল চেঞ্জ করছে, ক্যামেরা পাল্টাচ্ছে। হ্যাঁ, আজকের মোবাইল ফোন কেউ যদি তোমার কাছে ধরো 10 বছরের আগে একটা সেই প্যাট 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 করে কিবোর্ড টাইপ করতে, তুমি বলবে ও বাবা, এটা তো যেন মনে হচ্ছে কেউ মাটি খুঁড়ে বার করেছে, এই টাইপের একটা ব্যাপার। তো সিমিলারলি একটা সময় গেছে ইন হিউম্যান ইভলিউশন, যখন হয়তো মানে ভগবান বলো আর নাই বলো, ইভলিউশন চেষ্টা করছিল যে আমাদের এই মেশিনারিটাকে আপডেট করতে, মডেলটাকে আপডেট করতে, মডেলটাকে ইমপ্রুভ করতে। আমাদের আগে কি সৃষ্টি হয়েছে? আমাদের আগে এই ছোট্ট এইটুকু একটা অ্যামিবার থেকে শুরু করে তারপর বড় অর্গানিজম, তারপর যখন আমরা ম্যামেলসদের মধ্যে এলাম, রেপটাইলসদের মধ্যে এলাম, মাছেদের মধ্যে এলাম, তাদের মধ্যে দেখো সবাইকে টিকিয়ে রাখার জন্য একটা বড় সড়ো অ্যানিমাল মডেল যখন তৈরি হলো, তাকে টিকিয়ে রাখার জন্য তার হাত পা লাগতো, তাকে মুভ করতে হবে, তাকে খেয়ে বেঁচে থাকতে হবে, একটা ডাইজেস্টিভ সিস্টেম লাগতো, অল্প বিস্তর বুদ্ধিশুদ্ধি দরকার, আলো অন্ধকার ভালো মন্দ বোঝার জন্য একটা ব্রেন লাগতো, আর শরীরের এই যে একটা পাম্পিং মেকানিজম লাগবে, শরীরের ফিউল। তোমার গাড়িতে যেরকম ফিউয়েল ইনজেক্টর আছে, তো সেই রকম আমাদের সমস্ত সিস্টেমের মধ্যে যে আমাদের এই যে শরীরের যে ফিউয়েল সিস্টেম, রক্তটা কি, রক্ত ইজ বেসিক্যালি লাইক পেট্রোল আর ডিজেল ইন আ কার।
হ্যাঁ, ওর মধ্যে একটা ব্লাড সেল ফেল আছে, তুমি ওর থেকে অক্সিজেনটা নিয়ে, কয়লা যেরকম পুড়িয়ে তুমি আগুন থেকে এনার্জি পাচ্ছ, সেরকম ব্লাড থেকে অক্সিজেন নিয়ে তুমি টিকে আছি। তো সেই রকম হার্টটাকে তৈরি করা হয়েছিল একটা পাম্প করবে বলে। খুব ভালো কথা, পাম্প করছে, বহুবার পাম্প করছে, পাম্প করেই যাচ্ছে। এবারে মুশকিলটা কোথায় গেল, যে তুমি যদি এখন ধরো একটা কুমিরের হার্ট দেখো, ওর কি গায়ে জোর কম আছে? আমার তোমার থেকে অনেক গায়ে জোর বেশি আছে। তুমি যদি একটা ছোট্ট পাখির হার্ট দেখো, লুক এট দ্য স্ট্রাকচার অফ আ হামিং বার্ড, এই ছোট ছোট পাখিগুলো এসে ফুল করে, দে হ্যাভ দ্য হাইয়েস্ট মেটাবলিক ইন্ডেক্স রেট। তুমি যদি বিএমআই অ্যাক্টিভিটি দেখো, যে আমাদের শরীর এবং অ্যাক্টিভিটি স্ট্যাটাস দেখো, ওই ছোট ছোট পাখিগুলো আমাদের থেকে অনেক বেশি অ্যাক্টিভ, ট্রেমেন্ডাসলি অ্যাক্টিভ। ওদের হার্টগুলো স্টাডি করলে দেখবে তারাও তাদের মতো করে ব্লাড সার্কুলেট করছে, পাম্প করছে। এখন প্রশ্ন হচ্ছে, হার্ট তার এনার্জিটা পাচ্ছে কোথা থেকে? হ্যাঁ, এই যদি রাত্রিরে মোবাইল ফোন চার্জ করতে ভুলে যাও, ঝামেলায় পড়ো। রাত্রিরে কাউকে কোনোদিন হার্ট চার্জ করতে হয়েছে? করতে হয়নি, জন্ম থেকেই করতে। কোনোদিন পানের দোকানের পাশে গিয়ে বলতে হয়েছে, ভাই আমাকে দাও একটা রিচার্জ কুপন দাও, আমার হার্টটাকে কাজ করতে হবে আগামী 15 দিন? বলতে হয়নি। অথচ শরীরের একমাত্র অর্গান, যেটা যে মুহূর্তে আমরা মাতৃগর্ভ থেকে বেরোলাম, আর যেদিন আমাদের ধূপকাঠি জ্বালিয়ে বিদায় করে দেবে থেকে, তাকে চলতে হবে। ট্রিমেন্ডাস এনার্জি কনজামশন। তো আগে ধরো ইন প্রিভিয়াস ফর্মস অফ অ্যানিমালস কি হচ্ছিল, যে যেরকম ব্লটিং পেপার জল শুষে নেয়, ঠিক সেই রকম হার্টের মাসেলটার মধ্যে ছোট 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 স্পঞ্জের মতো ফুটো থাকতো। এই যে রক্তটা হার্টের মধ্যে গেল, হার্ট তার মধ্যে থেকে একটা স্পঞ্জের মতো কিছু রক্তটা মাসেলে শুষে নিত, এবং শুষে নিয়ে তার মধ্যে থেকে সে তার নিজস্ব যতটা অক্সিজেন লাগবে নিয়ে কাজ চালিয়ে যেত। রাইট? এবারে কে কোথায় ভেবে বসলো যে আমি এই মডেলটা নিয়ে সন্তুষ্ট নয়। এক সময় একটা ক্যামেরা আসতো মোবাইল ফোনের সঙ্গে, এখন অপটিক্স এমন চলে গেছে, একটা ছবি তুলছো কিন্তু 3টে লেন্স ব্যবহার হচ্ছে। তো সেই আমাদের বিধাতা নেচার ঠিক করলো যে না এটা ঠিক ভালো ঠেকছে না, এটা সেকেলে হয়ে গেছে। আমাকে হিউম্যান হার্টে যেটা করতে হবে হচ্ছে রক্তটাকে কিছু পাইপ লাইনের মধ্যে দিয়ে নিয়ে যেতে হবে। সুতরাং এই হার্টের গায়ে গায়ে দেখবে ছোট 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 শিরা তৈরি হলো, যে বা ব্লাড ভেসেল তৈরি হলো, আর্টারি তৈরি হলো, যে হার্ট নিজস্ব আর্টারি দিয়ে সেগুলো একটা গাছের ডালপালার মতো চারিদিকে ডিস্ট্রিবিউট করে। অর্থাৎ হার্টের যে ব্লাড সাপ্লাই, সে ভেতর থেকে আর শুষে নিচ্ছে না, ছোট ছোট পাইপ লাইনগুলো দিয়ে আসছে, যেগুলো চারিদিকে ভাগ করে করে মাসেলে রক্তটা দিচ্ছে। হ্যাঁ, আমার মনে হয় যে ডিজাইন করেছিল সে হয়তো খুব সাধুবাদ পেয়েছিল, লোকে কংগ্রাচুলেট করেছিল। হ্যাঁ, নতুন আইফোন 15 মতো, আমি জানি না কি চলছে এখন, 15-16 যেটাই চলছে, বললো হই পড়ে গেল, কি দুর্দান্ত একটা হার্টের মডেল তৈরি হয়েছে, বিকজ ইট গ্রেটলি ইনক্রিজড। এটা কি করে, কেন করেছিল? কারণ এই যে কত অক্সিজেন থেকে, কত রক্ত থেকে কত অক্সিজেন পাচ্ছ, এই অক্সিজেন ডেলিভারিটাকে ইমপ্রুভ করে দিয়েছিল। যেরকম গাড়ির ইঞ্জিন ইনভলভ করে না, যে তুমি লিটার পেট্রোলকে বার্ন করে কত এফিশিয়েন্টলি কত কিলোমিটার যেতে পারছো, এফিশিয়েন্সিটা অনেক ইমপ্রুভ করলো এর মধ্যে দিয়ে। কিন্তু সে বেচারা ভেবাচাকা খেয়ে গেল, সে বেচারা জানতো না ভবিষ্যতে ডালডা আসছে, ঘি আসছে, সিগারেট আসছে, কোলেস্ট্রল আসছে, ডায়াবেটিস আসছে। সো নেচার ওয়াজ ইন কনফ্লিক্ট উইথ ইটসেলফ। তো প্রকৃতি আমাদের যে বলতে পারো এই সহজাত কবচ কুণ্ডল দিয়ে তৈরি করলো, যে আমি একটা দুর্দান্ত কাজ করেছি, আই হ্যাভ ক্রিয়েটেড এ নিউ ফর্ম অফ লাইফ ইন ইভলিউশন। কিছুদিন ভালো চললো কনসেপ্টটা, কিন্তু তারপরে এখন আমরা সময়ের সঙ্গে সঙ্গে যদি একটা ফ্যাক্টর বুঝতে চাও, যে কোন ফ্যাক্টরে আমরা ফাঁদে পড়েছি, মানুষ কতগুলো ব্যাপারে ফাঁদে পড়ে গেছে জানো তো। মানুষের সব থেকে বড় বিপদ হচ্ছে কয়েকটা জায়গায়। প্রথম বিপদটা হচ্ছে মানুষের কনসিয়াসনেস, ফিলিং অফ সেলফ। দিস ইজ দ্য বিগেস্ট ট্র্যাপ অফ হিউম্যান সিভিলাইজেশন। কোনো জন্তু জানোয়ারের মধ্যে এই ফিলিং অফ সেলফ আইডেন্টিটি নেই, এতটা নেই আমাদের মধ্যে।
কোথায় প্রোগ্রাম করা আছে, কে আমার সফটওয়্যারে ঢুকিয়ে দিয়েছে। এই যে মানে কালেকটিভিটিস টু সেলফের যে কনফ্লিক্টটা, এটা একটা আমাদের ঝামেলা। আর আমাদের সবচেয়ে বড় ঝামেলা করে দিয়েছে ইন হিউম্যান সিভিলাইজেশন, যে হিউম্যান প্রোগ্রেশনে যেটা ঝামেলা করে দিয়েছে, সেটা হচ্ছে আমাদের জিহ্বা, আমাদের সেন্স অফ টেস্ট। আমরা পৃথিবীর বুকে, পৃথিবীর কত মোটামুটি 8 বিলিয়ন ইয়ার্স বয়স হয়েছে। আমার তোমার এই যে জেনেটিক মেকআপ, 8 বিলিয়ন ইয়ার্সের মধ্যে আমার তোমার বয়স কত? এই যে আমাদের যে মডেলটা, আমাদের মডেলটা 8 বিলিয়ন ইয়ার্সের মধ্যে কত পুরনো? মেরে কেটে 120,000 ইয়ার্স। অর্থাৎ একদিন পৃথিবীর বয়স যদি একদিন হতো, তুমি সেই পৃথিবীর বুকে আছি 5 মিনিট, 5 minutes and 24 hours। এখন আমাদের ঝামেলাটা কি হলো? একটা গেল আমাদের বুদ্ধি বা কনসিয়াসনেস। ইট ইজ দ্য গ্রেটেস্ট এনিমি অফ হিউম্যান সার্ভাইভাল। যদি বলো, আমাদের সার্ভাইভালের পদে পদে যেদিন আমরা শেষ হব, আই ডোন্ট থিঙ্ক যে ধরো ডাইনোসররা যতদিন বেঁচেছে পৃথিবীর বুকে, দ্যার ইজ ভেরি লিটল চান্স যে হিউম্যান সিভিলাইজেশন তার হয়তো একটা ভগ্নাংশ সার্ভাইভ করবে না। আর সেকেন্ড, আমাদের যে ঝামেলাটা হয়ে গেছে টেস্টের জন্য, কি হয় ঝামেলাটা কি? টেস্টের জন্য তুমি তো একটা বাঘ দেখছো, ছাগল দেখছো, গরু দেখছো, যে কোনো জন্তু, একটা পাখি দেখছো। কোনোদিন দেখেছো যে কোনো জন্তু জানোয়ার প্রতি 5 বছর 4 বছর অন্তর অন্তর তার খাওয়া দাওয়া পাল্টায়? নেভার। ইট হ্যাজ নেভার হ্যাপেন্ড ইন ইভলিউশন। হ্যাঁ, এই যে আমাদের এই মডেলটা তৈরি করে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছে, এই মডেলটার মধ্যে হয়তো একটা রিচার্জিং কেবল বা একটা বাক্সে করে আমরা আসিনি, কিন্তু এই মডেলটার যে কম্পোনেন্টগুলো, তোমার একটা মাথা, দুটো হাত, দুটো পা, দুটো লাংস, দুটো কিডনি, দুটো চোখ, হ্যাঁ, সেই তোমার একটা স্টামাক, তোমার 12 ফুট স্মল ইন্টেস্টাইন, 4-5 ফুট লার্জ ইন্টেস্টাইন, এই সিস্টেম তো পাল্টায়নি 1,20,000 বছর আগে। কিন্তু প্রতি 5 বছর এই যে 100,000 ইয়ার্স আগে আমরা কি খেতাম? মাটিতে যা পড়ে আছে তাই খেতাম। ভাজা বলে কিছু ছিল না, সেদ্ধ বলে কিছু ছিল না, নুন বলে কিছু ছিল না, স্পাইস বলে কিছু ছিল না, নাথিং। উই ওয়ার হান্টার্স অ্যান্ড গ্যাদারার্স। যাহা পাও তাহা খাও। এই যে হান্টিং অ্যান্ড গ্যাদারিং, উই আর আ মেশিনারি that is built for the hunting and gathering part of it. এবার আমাদের তৈরি করে ছেড়ে দিয়েছে। প্রতি মাঝরাতে কেউ আমাদের একটা মেসেজ দেয় না, তোমার হার্ডওয়্যারটাকে আমি আপডেট করছি রাত্রি 2টো থেকে 1টার মধ্যে। ভগবান জানে কি হয়েছে। ওপরে হয়তো টাকা পয়সা কম পড়েছে, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ইউনিটটা বন্ধ করে দিয়েছে। আমাদের ইউনিভার্সিটি দেশের মতো অবস্থা। আমার মনে হয় যে স্বর্গরাজ্যে হয়তো একটা পশ্চিমবঙ্গের অর্থনীতির মতো প্রচুর টাকানি পড়ছে। আমি যন্ত্রটা বার করে ছেড়ে দিয়েছি, রিসার্চ ডিপার্টমেন্টটা বন্ধ করে দিয়েছি। অথচ এই ছেলেমেয়েরা তারা ভেতরে গিয়ে, আমাদের মেন প্রবলেম হয়ে গেছে কি, আমরা যে জিনিসটা শরীরে ঢোকাচ্ছি সেটাকে প্রসেস করছি। হ্যাঁ, একটা গরু, কখন আমি যাই না, গরুদের সঙ্গে তো কথা বলতে পারি না, কিন্তু গরুরা হয়তো ভালো ঘাস, খারাপ ঘাস কি ভালো করে এটা ডিফারেন্স বোঝে। কিন্তু এই যে একটা সুপারসনিক র্যাপিডিটি উইথ উইচ আওয়ার ডায়েটস আর চেঞ্জিং, এইটা কিন্তু আমাদের যন্ত্রপাতি চেঞ্জ করছে না। হ্যাঁ, আমাদের যন্ত্রপাতি চেঞ্জ করছে না, ডায়েট চেঞ্জ করে যাচ্ছে। তার ফলে কি হচ্ছে, আমরা যে ধরো বেসিক জিনিসপত্রগুলো খেয়ে দিয়ে বেঁচে থাকি, ইনস্পাইট অফ দ্য ফ্যাক্ট কেউ আমাদের, এই যে ধরো লোকে খুব ইমোশনাল হয়ে পড়ে, একটা গাড়ি করে কলকাতার বাইরে বেরোলে সুন্দর সবুজ ধান ক্ষেত, হ্যাঁ, হাওয়া দিচ্ছে, ধান গাছগুলো হচ্ছে, কবি লোক হলে 2-4 লাইন কবিতাও লিখে ফেললো। প্লিজ রিমেম্বার, ধান ক্ষেত, এগ্রিকালচার ইজ কমপ্লিটলি আর্টিফিশিয়াল। এই যে তুমি ক্লাইমেট চেঞ্জ নিয়ে তুমি বাজার গরম করছো আজকে, দ্য ফার্স্ট অ্যান্টি ক্লাইম্যাটিক থিং উই এভার ডিড ওয়াজ এগ্রিকালচার। 120,000 ইয়ার্স এর মধ্যে এগ্রিকালচার এসেছে কতদিন? মেরে কেটে 9,000 বছর। তাহলে তার আগে
112,000 ইয়ার্স কি খাওয়া দাওয়া করেছো? ওই যে মেসোপটেমিয়ার ধারে, ইউফ্রেটিসের ধারে কোনো একজন ভদ্রমহিলা গিয়ে একটা গমের বীজ না ধানের বীজ হাতে পেয়ে মাটিতে পুঁতে দিয়েছিল এবং দেখলো সরসর করে গাছ গজিয়ে উঠছে। দ্যাট চেঞ্জ আওয়ারটা বেসিক। এই যে আমরা সিরিয়াল খাবো, রিফাইন্ড সিরিয়াল খাবো, তারপর তেল, তারপর ভাজাভাজি, তারপর প্রোটিন ইনটেক, তারপর অমুক। তো এই যে র্যাডিক্যাল চেঞ্জগুলো হচ্ছে জানো তো, তাতে কি হচ্ছে, একটা ক্রনিক ব্যাকগ্রাউন্ডে আমরা আমাদের শরীরের ক্যাপাসিটিকে, অ্যাডজাস্ট করার ক্যাপাসিটিকে আমরা ওভারটেক করে গেছি। যন্ত্রপাতির কিছু চেঞ্জ হয়নি, ওপরে R&D ডিপার্টমেন্টটা বন্ধ হয়ে বসে আছে। হ্যাঁ, ওখানে হয়তো স্বর্গের অর্থমন্ত্রী হয়তো পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী টাইপের কেউ হবে। হ্যাঁ, কত 50,000 কোটি টাকা ঋণে ফিনে বোধহয় বসে আছে। সো দিস ইজ দ্য ব্যাকগ্রাউন্ড ইস্যু। ওয়ান ইজ প্রাইমারিলি আমাদের ফোকাস করতে হবে, এবং এমন একটা জায়গায় চলে গেছি। হ্যাঁ, তুমি যতই বলো না, তুমি এই ভগবান, ওই গুরুদেব, ওই বাবাজি, ওই ইনফ্লুয়েন্সারের কাছে গিয়ে সেই যদি এখন তোমাকে বলে তুমি রোজ সেদ্ধ খাবে, কাঁচা খাবে, খাবে, তাহলে পারবো না আমরা, আপ টু আ সার্টেন লিমিট, নাম্বার ওয়ান। আর নাম্বার টু যেটা হয়েছে, সেটা হয়েছে বিকজ of our feeling of self and survival. এই যে আজকে তুমি এই জীবনযাত্রাটা করছো, আমি এই জীবনযাত্রাটা করছি, আমাদের কলিগরা যারা বসে আছে তারা কেন করছে? প্রত্যেকের মধ্যে একটা ফিলিং অফ সেলফ অ্যান্ড সার্ভাইভাল হয়েছে, which is far above that of the average animals. অনেক উপর দিয়ে যাচ্ছে। তাতে আমরা এখন ছুটছি, করছি, নিজের পার্সোনাল নিড আছে, নিজের লায়াবিলিটি আছে, আমাকে আজকে এই করছি, কালকে আরও ভালো করতে হবে, এই ব্যাপারটা আছে। এবং এই জিনিসটা, এই যে একটা কি বলবো, একটা যে তাড়না, জীবনটাকে আমরা নিজেরাই নিজেদের তাড়িয়ে বেড়াচ্ছি, করে একে অপরকে দোষারোপ করছি। আমি তোমাকে বলছি, আরে তুমি এত পরিশ্রম করছো, এই এত সকালবেলা চলে এসছো এই স্টুডিওতে কাজ করতে, পডকাস্ট করছে, তুমি ঠান্ডা হও। তুমি আমাকে দেখে বলছো, আরে এই ডাক্তারবাবুটা মাথায় টাক পড়ে গেছে, চুল পেকে গেছে, এখনো সকালবেলা হাসপাতালে কাজ করছে, এই শুনুন আপনি একটু কম কাজ করুন। আমরা একে অপরকে বলে যাচ্ছি। আর কি করছি, আমরা সবাইয়ের মধ্যে স্ট্রেস দেখছি, কেউ নিজেরটা, এটা হচ্ছে এভরিবডি সিজ এভরিবডি এলসেস স্ট্রেস। ও বাবা, এই লোকটা এরকম করছে, এই ছেলেটা দেখছো, এই ছেলেটা মেয়েটা, এই হার্ডলি একরত্তি ছেলে মেয়ে, 20 বছর বয়স হয়েছে কিনা সন্দেহ, কোন কল সেন্টারে কাজ করে, সকালবেলা ঘুমোয়, রাত্রির বেলা জাগে, কমপ্লিট ইনভার্সন অফ ডে নাইট মডেল। নিজের স্ট্রেস ওভারকাম করতে গিয়ে দ্যাট ইয়াং পার্সন তাকে আবার স্মোক করতে হচ্ছে। হার্ডলি আধ ঘন্টা টিফিন টাইম হয়ে পাচ্ছে, গিয়ে একটু কচুরি খেয়ে নিল, পাশে একটু মাসের শুরুতে হলে 2 পিস কেন্টাকি খেয়ে নিল। অ্যাপ এসে গেছে। তো আমাদের এই যে লাইফ, তাহলে এখন কি হলো, ধরো তুমি যে এই যে, আমি কামিং ব্যাক টু ইয়োর কোয়েশ্চেন, একটা গেল ব্যাকগ্রাউন্ডটা খুব গন্ডগোল হয়ে গেছে। হ্যাঁ, আমি যখনই ক্লাইমেট চেঞ্জ নিয়ে কথাটা শুনি, নট দ্যাট আই ডিসএগ্রি উইথ ইট, কিন্তু কথাটা হলো কি, যে হিউম্যান সার্ভাইভাল ইজ বেসিক্যালি অ্যান্টি নেচার। আমরা নিজেদের এমন জায়গায় নিয়ে গেছি যে তুমি জঙ্গল ধ্বংস না করে তুমি বাঁচতে পারবে না, তুমি কার্বন ফুটপ্রিন্ট না করে তুমি কমিউনিকেট করতে পারবে না। দেখা যাক এবার, কামিং ব্যাক টু দ্য ইয়াং জেনারেশন, যে ধরো তোমাদের জেনারেশনের আগে আমাদের জেনারেশন, তোমাদের জেনারেশন আমাদের কাছে খানিকটা অপরিচিত। তোমাদের বয়সে আমরা কি করেছি, আমরা মেরে কেটে ইন্টার্নশিপ করেছি, হাউস স্টাফশিপ করেছি, একটু হালকা গায়ে লাগিয়ে কাজ করছি। আর ডাক্তাররা প্রতি পূর্ণিমা অমাবস্যা একটা করে পরীক্ষা দিচ্ছে, ফেল করছে, পাস করছে, ফেল করছে, এই করে টুকটাক করে আলটিমেটলি দেখলো যখন আর পয়সা বাকি নেই পরীক্ষার ফি দেওয়ার, তখন বললো 2-4টে ABCD নামের পাশে হয়ে গেছে, ঠিক আছে এইবার আমি বাজারে নেমে পড়ি। কেউ কাটতে শিখেছে, কেউ শুনতে শিখেছে, কেউ 4-4টা ওষুধের নাম মুখস্থ করেছে। কিন্তু তোমার বয়সে আমি যে লাইফ লিড করেছি, আজকে তোমার লাইফের সঙ্গে আমি বলছি, ও তো কাজ করে, আমিও তো কাজ করি, আমি কি কম ব্যস্ত? ও তো এত খাটছে, বাট ইউ আর ডুইং এট ইয়োর এজ। তোমার এজের মধ্যে তো আমার সিস্টেমের মধ্যে কি স্ট্রেস ছিল?
আমাদের সিস্টেমের মধ্যে আমরা অনায়াসে, আমাদের জেনারেশন অনায়াসে 30 পেরিয়ে গেছে, বাবার হোটেলে কাটিয়ে দিয়েছে, আনন্দে কাটিয়ে। এখন তো বাই দ্য টাইম ইউ আর mid-30s, many of you today, you are almost financially independent. হ্যাঁ, আর এখন ওই আবার 700 স্কোয়ার ফুট 2 BHK ফর্মুলায় পড়ে গেলে তো ইভেন সোশ্যালি ইন্ডিপেন্ডেন্ট। ওগুলোকে একটা খাঁচা, আমরা একটা জন্তু জানোয়ার নিজেদের একটা 2 BHK সুপার বিল্ট আপ খাঁচার মধ্যে নিয়ে যাচ্ছি আর ছুটে বেড়াচ্ছি। হ্যাঁ, রান্নাঘরে যন্ত্রপাতি আসছে, খাবার দিচ্ছে সুইগি, রান্নাঘরে খালি জলটা গরম করতে পারলে হয়ে যায়। সো দিস ইজ এখন এভরি জেনারেশন ইজ বিকামিং ফাস্টার বাই অ্যাবাউট, মানে একটা জেনারেশনের লিপের মধ্যে দিয়ে আজকের যারা ধরো 30 বছর বয়স হয়েছে, আমাকে ভাবতে গেলে ভাবতে হবে সে আমার জেনারেশনে প্রায় mid-40s, তারা সেই স্ট্রেসটাতে এক্সপোজড হচ্ছে, 1 নম্বর। সেকেন্ড যেটা হচ্ছে সেটা হলো যে আমাদের মূর্খতা আছে ডাক্তার। হ্যাঁ, কিরকম? একে তো জানো নিটে 0 পেয়েও ডাক্তার হয়, তো আমরা একমাত্র লোক যারা 0 পেয়ে ডাক্তার হতে পারি। হ্যাঁ, তো ডাক্তারিটা এক সময় পড়াশোনার ব্যাপার ছিল, এখন এটা হয়ে গেছে একটা জুয়েলারি দোকানের গলার নেকলেসের মতো। ওই বাড়িতে অনেকগুলো ছেলেপুলে কি ছেলে মেয়ে আছে যারা দেখব উচ্চবিত্ত পরিবারের, যদি 4-6টা একই জেনারেশনের ছেলে মেয়ে থাকে, যদি বলে অন্তত একটা ডাক্তার হয়েছে, লোকে মনে করে একটু ক্লাব মেম্বারশিপের মতো, হ্যাঁ, একটু সমাজে ওঠা গেল এরকমের ভাব। তো আমাদের উইল কাম ব্যাক টু দ্যাট, কিন্তু আমাদের মানে সামগ্রিক মূর্খতাটা কোথায় দাঁড়িয়েছে যে আমরা সব খানিকটা, কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ডটা তো বুঝতে পারছি যে আমাদের ডায়েট, স্ট্রেস এটসেট্রা এখানে নিয়ে এসছে। এবার আমরা যে ভাবছি কিসের থেকে কি হচ্ছে। হ্যাঁ, তো ধরো আমি যখন ইংল্যান্ডে কাজ করতাম, হ্যাঁ, আমি যে ঘরটায় কার্ডিয়াক সার্জারি আমাদের ডিপার্টমেন্ট ছিল, একটা নতুন বিল্ডিং, লন্ডনে সেন্ট মেরিজ হসপিটাল। তো ওর বারান্দাটা হেঁটে গেলে আমি পাশে দেখতাম 2-3টে ঘরে বন্ধ থাকে। তারপর আমি একটু কৌতূহলী লোক, আমি জিজ্ঞেস করলাম এই ঘরটা বন্ধ কেন? তো একবার আমাকে 3 তলার একটা ঘর দেখিয়ে বলা হলো এই ঘরটাতে আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিন আবিষ্কার করেছিলেন। হ্যাঁ, দ্যাট ওয়াজ দ্য রুম। তখনকার দিনের লোকেরা, আই হ্যাভ টু অ্যাডমিট ইট, যেটা আমাদের জেনারেশন অফ ডক্টরসদের স্বীকার করতে হবে, যে আমরা ধরো যে সময়টাতে আমরা ডাক্তার হয়েছি, একটা তো জেনারেশন গেছে যখন লোককে চিকিৎসাটা ভেবে চিনতে, এই প্রসিডিয়ার, এই অপারেশন, এই অমুক অ্যাপ্লাইড মেডিসিন যাকে বলছো, সেটা কি করে, সেটা কি কোনো আমাদের চণ্ডীপাঠের মধ্যে দিয়ে এসছে? কেউ তোমাকে হয়তো বুঝিয়ে দেবে যে হ্যাঁ 1000, যেমন বলছে না 10,000 বছর আগে আমাদের এয়ারলাইন্স ছিল, সেরকম কেউ বলে দেবে যে আমরা এই অমুকের মুন্ডু কেটে জুড়ে দিয়েছি। ওসব কথা বাদ দাও, ওসব ভুলভাল কথাবার্তা বাদ দাও। আমাদের জেনারেশনে কি হলো যে উই আর লস্ট ইন দ্য রেস অফ অ্যাপ্লাইড মেডিসিন। কেউ বেলুন ফোলাচ্ছে, কেউ অপারেশন করছে, কেউ পাইপ জোড়া দিচ্ছে, কেউ মেডিকেল ম্যানেজমেন্ট করছে, কিন্তু ফান্ডামেন্টাল কজ যেটা ব্যাকগ্রাউন্ডে আছে, আমরা আজকের বুদ্ধিমান ছেলে মেয়েদের মধ্যে, ধরো এক সময় যখন আমাকেও কেউ হয়তো যুবকের ক্যাটেগরিতে ফেলতে পারত, আমাদের প্রজন্ম কিন্তু কখনো সেই লাইনে ভাবেনি যে আমরা বসে একটু ব্যাকগ্রাউন্ড অ্যানালিসিস বা রিসার্চের কথা ভাববো। উই হ্যাভ নট। আমরা মেডিসিন বলতে কি বুঝেছি, আমাকে এই বেলুন সার্জারিটা শিখতে হবে, আমাকে এই অপারেশনটা শিখতে হবে, আমাকে এই হার্টের ফুটো বন্ধ করা শিখতে হবে, আমাকে বাইপাস করা শিখতে হবে, আমাকে হার্ট ট্রান্সপ্লান্ট করা শিখতে হবে। ফেয়ার এনাফ। তো কি হচ্ছে, মেরামতিটা হয়ে যাচ্ছে, আমরা মেরামতের দোকান হয়ে গেছি। হ্যাঁ, ভাঙাচোরা হচ্ছে, মেরামত হচ্ছে, ভাঙাচোরা হচ্ছে, মেরামত হচ্ছে। রাস্তাটা খারাপ, চারিদিকে এবড়ো খেবড়ো, কোথাও পেরেক পড়ে আছে, কোথায় পাথর পড়ে আছে, পরপর টায়ারগুলো পাংচার হচ্ছে, আর আমি হচ্ছি পাড়ার টায়ারের মিস্ত্রি, বসে বসে পাংচার সারিয়ে যাচ্ছি। কিন্তু রাস্তাটাকে মসৃণ করার যে ব্যাকগ্রাউন্ড কাজটা, সেখানে একটা ডিফেক্ট থেকে গেছে। ফার্স্ট এক্সাম্পল তোমার সামনে দিই। হ্যাঁ, ওই যেরকম ওই রামকৃষ্ণ বিবেকানন্দের কথাবার্তা হতো না,
কেউ কি ভগবান দেখিয়াছে কি দেখে নাই, কেউ মা কালীকে দেখেছে কি দেখেনি। তো যাই হোক, আমি খানিকটা নাস্তিক গোছের লোক। তো আমাদের কাউকে জিজ্ঞেস করলে তাকে জিজ্ঞেস করো তুমি ডায়াবেটিস দেখিয়েছো কি দেখো নাই। ডায়াবেটিসটা আমাদের কাছে একটা সেরকম ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আমরা প্রচুর বড়ি পেয়েছি, প্রচুর পেয়েছি, এখন ইনসুলিন 4-6 রকমের হয়ে গেছে, এই হয়েছে। আমরা কি করছি, আমরা বছর বছর বন্যা ত্রাণ করছি। বাট হোয়াট ইজ ডায়াবেটিস? ডায়াবেটিস কেন হচ্ছিল, কেন আজকে আমরা 30 ইয়ার্সে আমাদের কিন্তু দেখো নেচার আমাদের প্রোটেকশন দিয়েছিল। আনলাইক দ্য সো কল্ড ওয়েস্টার্ন সোসাইটিস, আমাদের আর্লি ডায়াবেটিস হয় না। তুমি তো ছেলে মেয়েদের অনেক ঝামেলা দেখেছো, দাদুকেদের কারো ছেলে মেয়েদের অ্যাজমা হয়, সর্দি হয়, জ্বর হয়, কাশি হয়। আমাদের অল্প বয়সী ছেলে মেয়েদের মধ্যে তুমি পাবে না। 14, 15, 16, 20-তে ইউ হার্ডলি গেট ইট। তাই না? মানে কোনো অসুখ হয় না বলে হয় না, ভেরি রেয়ার, ইন জেনারেল কম। হ্যাঁ, বাট বাই দ্য টাইম তুমি তোমার এই শরীরটাকে ঝাঁটাপেটা করেছো 20 থেকে 30 বছর অবধি, এই ঝাঁটাপেটা লাথি ঝাঁটা খেয়ে 35 হতে না হতে বস নাটবল্টু ঢিলে হয়ে বসে আছে। সো ইট ইজ ম্যানিফেস্টিং ইন দিস ফর্ম। কি করে আমরা এটাকে, প্রথমত ডায়াবেটিসটার কজ কি, কেন আমরা সুগারের দিকে চোখ দিয়ে বসে যেন মনে হচ্ছে T20 খেলা হচ্ছে, এই এখনকার ওয়ার্ল্ড কাপ ক্রিকেটের মতো 119 না 120। আরে ঘোড়ার ডিম কি এসে গেল, 119 না 120, you keep it within a range. But the question is not that. কোয়েশ্চেন হচ্ছে যে ধীরে 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 তো আমার হার্টটাতে ঝামেলা করছে, কিডনিতে করছে, চোখটায় করছে, নার্ভাস সিস্টেমে করছে। তাহলে আমাদের মধ্যে বুদ্ধিমান বুদ্ধিমতী ছেলে মেয়েদের কাউকে তো গিয়ে রুটটা ধরতে হবে। আমরা তো এখনো বলে যাচ্ছি তুমি এই কার্বোহাইড্রেট কম খাও, এই খাও, তেল কম করো, এটসেট্রা। বাট স্টিল এবারে যে ইলেকশন হয়ে গেল, ইলেকশনে দুটো চয়েস ছিল, যে তোমার ভোট দিতে গেলে হয় তোমাকে ভোটার আইডি নিয়ে যেতে হবে, নাহলে ব্লাড সুগারটা নিয়ে যেতে হবে। ডায়াবেটিক লোক থাকলেও তুমি ইন্ডিয়ান, কোনো সমস্যা নেই, ভোট দিয়ে দাও। হ্যাঁ, নন ডায়াবেটিক দেখলে এখন 2 দিন বাদে এখনকার লোকজনরা বলবে অনুপ্রবেশকারী, বহিরাগত কী সব বলে, ওই রকম বলে সন্দেহ করবে। সো দেয়ার আর সার্টেন, আমাদের নিজেদের একটা সেলফ ক্রিটিসিজমে আসতে হবে যে এখন আমরা কিছু কিছু হয়তো চেষ্টা চরিত্র করছি, মেবি উই আর ট্রাইং টু ডু টু মাচ টু লেট। কিন্তু আমি যেমন তোমার জ্ঞান দিয়ে দিলাম, বয়স কমে গেছে, তুমি বেশি স্ট্রেস, তোমার খাওয়া দাওয়া উল্টো পাল্টা, আমারও হচ্ছে, কিন্তু সবার হচ্ছে। হ্যাঁ, এই যে তোমাকে যতই জ্ঞান দিই, হ্যাঁ, 3 মাসে একবার বিরিয়ানি খাইনি তো হতে পারে না, হতে পারে না। হ্যাঁ, বিরিয়ানিটা হচ্ছে আধ্যাত্ম চেতনার মতো, বিরিয়ানি হচ্ছে ভগবানের মতো। গেরোয় পড়লে ব্যবহার করবে, লোভ হলে মানে ব্যবহার করে নেবে। হ্যাঁ, সো যে ওইসব জ্ঞান দেওয়া খুব সহজ, দ্যাট ইজ নট দ্য ফ্যাক্টর। তো দিস ইজ আ প্রবলেম যেটা আমরা আজকের দিনে ফেস করছি। আমাদের আরেকটা যেটা ইন প্যারালাল যেটা চলছে, যাদের মনে কৌতূহল, এই ডাক্তারগুলো ব্যবহার করে যাচ্ছে, এই হচ্ছে ও হচ্ছে। কিন্তু একটা কথা কি হয়েছে জানো, যে এদিকে ঝুট ঝামেলা আছে। হ্যাঁ, অল্প বয়সে হার্ট অ্যাটাক হচ্ছে। ভারতবর্ষে একদিনে কত লোক মারা যায়? আমাদের 140 কোটি লোক। কিছু আবার আমরা লুকিয়ে রেখেছি, এই গভর্নমেন্ট আবার গুনতে দেবে না কাউকে। হ্যাঁ, ভোট ছাড়া কিছু গুনি না, আমরা কিচ্ছু করি না, খালি ভোটটা গুনি। ভোট ছাড়া কিচ্ছু করা নেই আমাদের, নো স্ট্যাটিস্টিক্স আদার দ্যান ভোটস। তো আমরা ধরো 140 কোটি লোক। এখন আমাদের এই যে 140 কোটি লোকের মধ্যে দৈনিক অ্যাবাউট 45,000 লোক মারা যায় ভারতবর্ষে, ডেইলি ডেথ রেট। পশ্চিমবঙ্গে যদি 10 কোটি হয়, তোমার ডেইলি ডেথ রেট ইজ অ্যারাউন্ড 3,000। তার মধ্যে আমরা বলছি যে আমাদের প্রায় 50% হচ্ছে এই হার্ট, কার্ডিওভ্যাসকুলার, ব্রেন, এটসেট্রা এটসেট্রা। তার মধ্যে আবার কিছু সাডেন ডেথ আছে। তো আমরা এইরকম জানো তো গ্রোথ স্ট্যাটিস্টিক্সগুলো জানি। আর যেটা তোমাকে বললাম যে মানুষের মনে একটা কি হয়ে গেছে, যে যদি রাস্তায় গাড়ির অ্যাক্সিডেন্টটা হয়, এটা তো রিকভারি মেকানিজম আজকাল ছিল না, হয়তো আছে। হ্যাঁ, গাড়িটার একটা ব্যবস্থা হয়ে যাবে, করে একটা অ্যাম্বুলেন্স এসে আমাকে নিয়ে যাবে। তো সিমিলারলি হোয়াট উই থিঙ্ক, যেটা কমপ্লিটলি ইনকারেক্ট না, যে রেজাল্টস অফ ট্রিটমেন্ট হ্যাজ অলসো ইমপ্রুভড।
তুমি যদি লজিক্যালি চিন্তা করো। হ্যাঁ, ডাক্তাররা কখনো কমপ্লিশনে কথা বলে না, ডাক্তাররা হয়তো বোকা লোক, ওই খাটো বাটো নম্বর পেয়ে কোনো মতে গা বাঁচিয়ে বেরিয়ে যায়, কিন্তু ডাক্তাররা কিছু চালাকি করে। ডাক্তাররা সবসময় মানুষের সামনে পার্ট ট্রুথটা দেয়, এই হার্ট অ্যাটাক বেড়ে গেলো, মরে গেল, এই হলো, বুক হলো, বুকে ব্যথা হলো, অ্যাঞ্জিওপ্লাস্টি হলো, কেউ বলছে। আবার পরের লোকটার কাছে যাও, পরের লোকটার হবে হুড় করে ক্যান্সার হলো, এই হলো, ওরে বাবা। হ্যাঁ, ক্যান্সারের লোকটা মনে করছে যে লোকটার দুবার মাথা ঘুরে গেছে তার ক্যান্সার হয়েছে। কিডনির ডাক্তারের কাছে যাও, যে বলবে দুবার পিঠ চুলকেছে, কিডনিটা গোল্লা হয়ে গেছে। সো একটা স্কেয়ার, বাট ইউ শুড বি কিছুটা কনসার্নড হতে হবে, নট স্কেয়ার্ড, বাট অ্যাট দ্য সেম টাইম প্যারালাল ট্রুথটা কি? প্যারালাল ট্রুথটা হচ্ছে মানুষের বুদ্ধিশুদ্ধি বাড়ছে, আমরা আমাদের লিমিটেশনের মধ্যে সাবধান হচ্ছি, আর সত্যি কথা বলতে রেজাল্টস অফ ট্রিটমেন্টও বাড়ছে, ইমপ্রুভ করছে। কদিন আগে যদি গুগলে ঘেঁটে দেখতে, লোকে ভোটের বাজারে এটা দেখেনি, অনেকের চোখে পড়েনি, যে আনঅফিসিয়াল কনসেনসাস অনুযায়ী বা আনঅফিসিয়াল সেন্সাস অনুযায়ী এই প্রথম বোধহয় ভারতবর্ষে একটা অ্যাভারেজ মানুষের লাইফ স্প্যান হ্যাজ এন্টার্ড ইনটু দ্য 70s, যেটা আমাদের কাছে আর কি। তোমরা যতই মানে আমি ওই যে ধরো আমি তুমি একটু গ্যাপ দিয়ে বসে আছি, কারণ ডাক্তাররা কার হাতের কাছে বললি এখন একটু কমে গেছে, লোকে পলিটিশিয়ানদের ঠেঙিয়ে ঠেঙিয়ে ডাক্তার ঠেঙানোটা একটু কমিয়েছে আর কি। তো ডাক্তারকে ধরে ঠেঙিয়ে দিত। তো শুধু ডাক্তার নাই, ডাক্তার, হেলথ ওয়ার্কার্স, প্রাইমারি হেলথ ওয়ার্কার্স, এভরিবডি পুট টুগেদার। যখন আমরা 47 সালে ফ্ল্যাগ তুলছিলাম তখন অ্যাভারেজ আয়ু ছিল 40 বছর, 42 বছর। সো টুডে ইউ হ্যাভ এন্টার্ড দ্য 7th decade. তো আমেরিকার যত খারাপ সব খারাপটা নিও না, কিন্তু আজকের দিনে মনে রেখো যে তোমার গ্রিন কার্ড নেই বা আমেরিকান পাসপোর্টটা নেই বলে আফসোস হতে পারে, কিন্তু তোমার আর একজন অ্যাভারেজ আমেরিকানের মধ্যে ইউর লাইফ এক্সপেক্টেন্সি ডিফারেন্স ইজ অনলি 4 years। আমরা 70-71 ঢুকেছি, ওরা এখন 75 আছে। তার মধ্যে আমাদের রুরাল ইন্ডিয়াটাও না, ইটস এভরিথিং পুট। রুরাল ইন্ডিয়া লাইফ এক্সপেক্টেন্সি খুব খারাপ না, কিন্তু ইটস নট টু ব্যাড। খালি একটাই বছর কেউ আমাকে জিজ্ঞেস করে, ডাক্তার ও 100 বছর বাঁচতে চাইলাম, জাপানে যেতে হবে। খুব কঠিন ভাষা। হ্যাঁ, তা তুমি বর্ণ পরিচয় পড়তে গিয়ে হাবুডুবু খেয়েছো, মাত্র ওই কটা অ্যালফাবেট আছে। জাপানিজ ল্যাঙ্গুয়েজে 5000 অ্যালফাবেট আছে, বাপরে। 5000। ওদের ওই ম্যান্ডারিন বেস স্ক্রিপ্টে 5000 অ্যালফাবেট, প্রতিটা অ্যালফাবেট একটা ছবি। এখন যাই হোক, 100 বছর বাঁচতে গেলে জাপানে যেতে হবে। জাপানে না গেলে আবার তাও কিনা জাপানের একটা আইল্যান্ডে যেতে হবে। হ্যাঁ, তো they actually have very very long life expectancy. স্পেসিফিক বলে গোটা পৃথিবীতে 4-5টা। আমরা যদি ওভারঅল একটা ভিউ নিই, আমার মনে হয় যে যারা আমাদের কথাবার্তা শুনছেন তাদের বলতে হবে যে দেখুন, যে বেশি দিন বাঁচতে চান, হ্যাঁ, দ্যার ইজ এভরি, আমি জানি না তোমরা স্ট্যাটিস্টিক্যালি মাইন্ডেড কিনা, তা আমাদের লিসনার্সরা যদি স্ট্যাটিস্টিক্যালি মাইন্ডেড হয়, যে ধরো তুমি এবছরটা শেষ করছো 2024, তুমি যদি ওই ইলেকশনের মারপিট, কেউ মাথায় ডান্ডা মেরে দিল, এ করে দিল, কোন মিছিলে গিয়ে মরে গেলে, মানে পলিটিক্যাল থ্রেট ইজ আ থ্রেট টু লাইফ আমাদের দেশে। এই সবগুলোর থেকে গা বাঁচিয়ে যদি তুমি বেঁচে পড়তে 2024-এ যদি বেঁচে থাকো, 2025-এ ইউ আর গেটিং এক্সট্রা 3 weeks to your lifespan. Your longevity has increased by 3 weeks, almost 1 month. Right, so this is how human longevity is increasing. যেটা অ্যাভারেজ আয়ু আপনি বলছেন। হ্যাঁ, না তুমি হিসাব করো না তোমার ক বছর হয়েছে। হ্যাঁ, তুমি এখনো এই এত রকম অমৃত মহোৎসব, এটা সেটা গান ফান করে, পোস্টার, প্ল্যাকার্ড, G20, F19 এই সমস্ত করে ফেলে এখনো তুমি 20% লোককে শিক্ষা দিতে পারোনি। তোমার লিটারেসি রেট কোথায়? 80%। তো তাও সেই লিটারেসি রেট নিয়েও একটা বিতর্ক আছে যে কাদেরকে আমরা লিটারেট ধরি। What I am saying is যে ওভারঅল আমরা ডাক্তাররা বা মানে ওই হেলথে যারা কাজকর্ম করি, আমরা লোকগুলো একটু গন্ডগোলে, we are also confused. Everybody is confused in varying degrees. So everybody is confused. কিন্তু দুটো এটা পরস্পর বিরোধী না, দুটো কমপ্লিমেন্টারি ফ্যাক্টস আছে।
একটা আছে ঝুট ঝামেলা বাড়ছে, গাড়িটা হয়তো বেশি দিন চলবে, তা বলে আমি তুমি চাই না যে আমার গাড়িটায় চারটে অ্যাক্সিডেন্টের দাগ থাকুন, ইঞ্জিনটাকে ওভারঅল করতে হোক, 12টা অপারেশন হোক। কারণ মনে রাখবে, সেই অবস্থায় আমাদের দেশে যদি ওই 75-80 অবধি বেঁচে থাকো, জীবনের লাস্ট 10 বছরের রোজগারটা হাসপাতালে যাবে। এক্স্যাক্টলি। Now that is tragic for a family. That is tragic for an individual. We may come to that discussion later. যে আমি চাই আমার ভেহিকলটা, আমার যন্ত্রটা বেশি দিন চলুক, কিন্তু তা বলে আমার দরজাটা তুবড়ে গেছে, উইন্ডস্ক্রিনটা ভেঙে গেছে, ইঞ্জিনটা গোঁ করে আওয়াজ করছে, হ্যাঁ, আমাকে দুপা হাঁটতে গেলে হুইল চেয়ারে যেতে হয়, এই সব ঝামেলা তুমি চাও না। I think the normality of life is far more valuable than the sheer length of life. এটা সবার কাছে I think is important. আপনাকে আমি এমনিও জিজ্ঞেস করবো ভেবেছিলাম যে লাইফস্টাইলটা কতটা ইম্পর্টেন্ট, আপনি মোটামুটি বললেন। এবার আপনাকে আমি একটা অন্য রকমের প্রশ্নে আসছি। নতুন সরকার তৈরি হয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্ট, এবং একজন ডাক্তার হিসাবে, একজন মানুষ হিসাবে এই হেলথ কেয়ার সিস্টেম নিয়ে সরকারের থেকে ডাক্তারের এক্সপেকটেশনটা কি? নতুন সরকার তৈরি হয়েছে, তোমরা জানো পরিস্থিতিটা একটু গন্ডগোল এখন নতুন সরকারকে নিয়ে। তো নতুন সরকারটা যে তৈরি হয়েছে, এটা হচ্ছে একটা হাই রিস্ক প্রেগনেন্সি ডেলিভার করলে যেন অবস্থা হয় না, যে সবাই গিয়ে দেখে, পিডিয়াট্রিশিয়ানরা প্রতিদিনে 3 বার ভিজিট করে দেখে বাচ্চাটা ভালো আছে তো, বাচ্চাটা ভালো আছে তো। তো আমাদের এই সদ্যজাত সরকারকে বেশ ভালো করে এখন দেখাশোনা করতে হবে, যে ঠিক করে কাঁদছে কিনা, আওয়াজ করছে কিনা, নিঃশ্বাস নিচ্ছে কিনা। কি বলছেন? কদিন আগে আপনাকে লোকে এমপি ক্যান্ডিডেট ভেবে ফেলেছিল। না, it is একদিক দিয়ে it's a situation. No, that's a different political discussion. মানে যতক্ষণ না মহারাষ্ট্র ইলেকশন পেরোচ্ছে এখনো you do not know. But getting back to the question, ইংরেজিতে একটা কথা আছে যেটাকে বলে you flatter to deceive. মানে তুমি এমন একটা আমরা কিছু কিছু কাজ শুরু করি, সেই বোধহয় রবীন্দ্রনাথের কথায় আমরা শুরু করি শেষ করি না, সেই টাইপের ব্যাপার। দেখো, ব্যাকগ্রাউন্ড ঘটনাটা হলো প্রচুর মানুষ আছে, 140 কোটি মানুষ আছে, টাকা পয়সা সীমিত, আমরা মানুষকে নানান রকম আশ্বাস, রূপকথা এটসেট্রা দিয়েছি। এবার তুমি দেখে নাও যে কারো আমাদের এখানে একটা অসুখ বিসুখ হলো, আমাদের ধরো প্রতি 100 জন লোকের মধ্যে তুমি যদি, আমি সিম্পল করে বলছি যে এভরি ফিগার মে নট বি কারেক্ট টু আ ডেসিমাল পয়েন্ট, মোটামুটি যারা একটা চাকরি বাকরি করে, শহুরে হবার সম্ভাবনা বেশি, একটু বড় শহর মাঝারি শহরে থাকে, মানে আমাদের উপরের যে 30%, সেই উপরের 30% তার পকেটের খরচায়, কোম্পানির খরচায়, এর খরচায় কোনো রকম একটা ইন্স্যুরেন্স এটসেট্রা ব্যবস্থা করে সে বা তার ফ্যামিলির কেউ গেরোয় পড়লে তার একটা ব্যবস্থা হবে, রাইট? লাস্ট 30%-এর কথাটা মনে করো, খারাপ পরিস্থিতি ছিল উইথ হেলথ কেয়ার, তাদের বিভিন্ন জায়গায় গভর্নমেন্ট ফেসিলিটিতে যেতে হতো। আমাদের দেশে কি হয়, টোটাল হেলথ কেয়ার যদি একটা সুপার মার্কেট হয়, এই সুপার মার্কেটের অ্যাবাউট 60-65% কাজ হয় প্রাইভেট সেক্টরে, অ্যাবাউট 35% মেরে কেটে 40 সব জায়গায় হয় না, হয় প্রায় গভর্নমেন্ট সেক্টরে। তো গভর্নমেন্ট সেক্টরেরও ঝামেলা ছিল, এটা ছিল। এগুলোকে অ্যাড্রেস করার জন্য আমাদের স্কিমস এলো। বিজেপির হাতে যেরকম 2017-18 থেকে আয়ুষ্মান ভারত করলো, আবার আমরা ঝগড়াঝাটির মধ্যে দিয়ে এখানে স্বাস্থ্যসাথী করলাম, এইসব করলাম। সেন্ট্রাল এবং সবথেকে কঠিন অবস্থায় যারা আছে হেলথ নিয়ে, হ্যাঁ, এটাকে বললে কেউ বলবে খুব ড্রামাটিক স্টেটমেন্ট করছো, ভারতবর্ষে সব থেকে এই যে ধরো আমরা কথায় কথায় বলি না আমাদের বিরাট মিডল ক্লাস, হ্যাঁ, অফকোর্স ভারতবর্ষের মিডল ক্লাস ইজ অলমোস্ট ইকুয়াল টু 3 ইউরোপিয়ান কান্ট্রিজ, 3টে দেশ। তো এই মিডল ক্লাস ট্যাক্স দিচ্ছে, এই মিডল ক্লাস ঘেমে নিয়ে জিএসটি ভরছে, কিন্তু এই মিডল ক্লাসের যখন প্রয়োজন হচ্ছে, সেটা স্বাস্থ্য নিয়ে হোক, শিক্ষা নিয়ে হোক, আরে ভাই তুমি বিপিএল কাকে বলছো? মাসে 2700 টাকা ইনকাম,
তুমি কলকাতা বা দিল্লির মেট্রোপলিটন বাউন্ডারিতে পা রাখতে পারবে তোমার জেনুইনলি যদি মাসে 2700 টাকা ইনকাম হয়। এক সপ্তাহের খরচ। তুমি চিন্তা করো, তুমি মানে আমাদের যারা ধরো ডেইলি ওয়েজ আর্নার, যারা বাড়িতে কাজ করে সাহায্য, তাদের দিকে চেয়ে দেখো। এখন এনিবডি যে 2701 টাকা রোজগার করে সে কিন্তু মিডল ক্লাস। এবার ট্রু মিডল ক্লাস, যাকে তুমি সাধারণ কমন সেন্সে মিডল ক্লাস বলে মনে করি, তাদের যদি কোনো রকম আজকের দিনে একটা ট্রু গভর্নমেন্ট স্কিম এগুলো যদি না থাকে, প্লাস রিটায়ার্ড লাইফে যারা, তোমার লাইফ স্প্যান বেড়ে যাচ্ছে। 60-65-তে তোমাকে বার করে দিচ্ছে চাকরি বাকরির থেকে। তো এই যে মিডল ক্লাস নাও ইজ আন্ডার সিরিয়াস থ্রেট। তারা যারা টানাটানিতে সংসার চালাচ্ছে, তারা কোনো মতে বলছে আচ্ছা আমাকে আমার ফ্যামিলির জন্যে এই 20-25 হাজার টাকা বছরে প্রিমিয়াম দিতে হবে হেলথের। আচ্ছা সামনে হয়তো ছেলে মেয়ের এডুকেশন আছে, বিয়ে আছে, অমুক আছে, আমি টাকাটা বাঁচিয়ে রাখি। সে সেটা বাঁচাচ্ছে, তারপরে এক হাঁটু জলে পড়ছে, আনকাভার্ড থাকছে সে। এখন আমাদের আক্ষেপটা কোথায়? আমরা 2014 থেকে পশ্চিমবঙ্গে এরা শুরু হয়েছিল, তারপরে ধরো আমরা আয়ুষ্মান ভারত শুরু করলাম। তুমি ঝগড়াঝাটি বাদ দিয়ে মনে করো যে দেশ, দ্য কান্ট্রি অ্যাজ আ হোল, সে অবশেষে ভাবছে, হ্যাঁ আমরা হিন্দু মুসলমান, মাটন খাবে না বিফ খাবে, বোরখা পরবে কি পরবে না, তোমাকে কে কাকে নিয়ে টানাটানি করছে, মন্দির করা মসজিদ করা, এই সমস্ত করে ফেলার পরে অবশেষে যখন আমরা হেলথ নিয়ে চিন্তা করতে শুরু করলাম, কিছু ভালো চিন্তা ভাবনা এলো অ্যাজ পাবলিক হেলথ স্কিমস। পাবলিক হেলথ স্কিমে ঝোলাচ্ছে কেন? পাবলিক হেলথ স্কিমে ঝোলাচ্ছে কারণ সেন্ট্রাল গভর্নমেন্ট যারা আয়ুষ্মান ভারত নিয়ে এসেছিল, সত্যি কথা বলতে তারা অত্যন্ত ধূর্ততার কাজ করছিল। তারা জায়গায় জায়গায় লোককে ওই ধরো যে লোকটা তেষ্টা পেয়েছে, তুমি জল খাওনি, তুমি আইসক্রিম খাও, এইরকম একটা ভাব করে তারা আয়ুষ্মান ভারতকে বলল আচ্ছা শোনো, তোমার ফ্যামিলির যদি 2011 সেন্সাসে নাম থাকে, তাহলে কেউ জানে যে লোকটার পেটে ব্যথা হয়েছে, বুকে ব্যথা হয়েছে রাত্রি 2টোর সময়, সে কি করে জানছে 2011 তার সেন্সাসের নাম আছে কিনা? প্রথম 3-4 বছর কার্ড হবে কি হবে না, কে কার্ড ছাপাবে, কার ছবি থাকবে, কি হবে, টোটাল গন্ডগোল। এগুলো ভাঁওতাবাজি কেন করেছে? যাতে ডেলিভারিটা কম হয়, যাতে গভর্নমেন্টের খরচাটা কম হয়। আমি একটা স্কিম ঝুলিয়ে দিয়ে পোস্টার মেরে দিয়ে চলে গেলাম, ভোটের আগে গরম গরম কথা বললাম, হাততালি হলো। সো দ্য ডেলিভারি অফ আয়ুষ্মান ভারত ওয়াজ ভেরি ডিফেক্টিভ। আয়ুষ্মান ভারত করতে তোমার যদি 100 টাকা লাগে, তুমি মেরে কেটে এখন 25-30% ফান্ড দেখতে পাবে না। আর তারপরে ধরো সব জায়গায় তো ওই ডাবল ইঞ্জিন ট্রিপল ইঞ্জিন সরকার নেই, পশ্চিমবঙ্গে তো নেই। আমরা তো সেই ঘরের মধ্যে রাগ করা ছোট বউয়ের মতো বসে আছি। মানে দেশের 76 বছর বয়স হয়েছে, তার মধ্যে 66 বছর পশ্চিমবঙ্গ ঝগড়া করেই কাটিয়ে দিয়েছে। হ্যাঁ, আমাদের বড় বউ ছোট বউয়ে ঝগড়া, হ্যাঁ আমাদের বড় ভাই ছোট ভাইয়ে ঝগড়া, এই 51 পরিবারে একটা ঝগড়ুটে স্টেট হিসেবে আমরা বসে, ঝগড়ার শেষ নেই। আমরা নিজেদের মধ্যে ঝগড়া করে কি না কার ছবি চাপা হবে এ নিয়ে ঝগড়া হলো। আর তোমার বাবার রাত্রিরে বুকে ব্যথা হলে বাবা মায়ের চিকিৎসা হবে কিনা তার থেকে ইম্পর্টেন্ট হয়ে গেল যে কার্ডে কার ছবি ছাপা হবে। আজ এটা কি বউ ভাতের নিমন্ত্রণ না কি? এটা ক্যান ইউ ইম্যাজিন যে ভদ্র সমাজে এই কনভারসেশনটা হচ্ছে? আর তারপরে তুমি চিন্তা করো, ধরে নাও তুমি যদি হোয়াটএভার 7,000 কোটি টাকা 8,000 কোটি টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট আয়ুষ্মান ভারতে খরচা করে থাকে, সেখানে পশ্চিমবঙ্গের পয়সা নেই। এক্স্যাক্টলি। হ্যাভেন্ট ইউ গিভেন? তোমার জিএসটি থেকে তুমি সেই পয়সাটা দাওনি। এবার একটা কথা যেটা ফান্ডামেন্টাল ইন আ ডেমোক্রেসি হচ্ছে, পার্টির পয়সায় ঝগড়া করবেন আর দেশের মানুষের পয়সায় সলিউশনে আসবেন। পার্টি বেঁচে থাকে তার নিজের মতো করে, কি করে বেঁচে থাকে তার মধ্যে আমি আসছি না। গভর্নমেন্ট বেঁচে আছে মানুষের ট্যাক্স পেয়ারের পয়সায়। ট্যাক্স পেয়ারের পয়সা ওই কলতলার ঝগড়াগুলো মানুষের সামনে দেখাবেন না। দেশে হেলথ স্কিম এসেছে, ইট ইজ বাইন্ডিং অন দ্য সেন্ট্রাল অ্যান্ড স্টেট গভর্নমেন্ট বসে নিজেরা একটা কনসেনসাস ডিসিশনে আসুন কি বলে এটা ডেলিভার করবেন।
পশ্চিমবঙ্গ দুর্দান্ত কাজ করেছিল, 10 কোটি লোকের জন্য স্বাস্থ্যসাথী এটসেট্রা, কিন্তু ইউ হ্যাভ রান আউট অফ রিসোর্সেস, তুমি পারবে না। তারপর নানান রকম এধার ওধার বিলিংয়ে গন্ডগোল হয়ে এখন ধরো সেটা যদি 1 কিলো হয়ে শুরু হতে থাকে, তার লিমিটেড ডেলিভারি হয়ে গেছে, বহু জিনিস হয় না, বহু জায়গায় হয় না, এক্সট্রা টাকা নিচ্ছে, করছে। ইটস এ রিসোর্স প্রবলেম। তো সেখানে আমরা যদি সেন্ট্রাল এবং স্টেট রিসোর্সটাকে একত্রে করতে পারতাম, তাহলে তোমার ডেলিভারিটা ইমপ্রুভ করতো। সেটা কি আজকে একটা পলিটিক্যাল ঝগড়া করার জায়গা? তোমার রাজ্যে যদি প্রতি পূর্ণিমা অমাবস্যায় 12টা করে ইডি আর সিবিআই টিম হতে পারে, তাহলে একটা সলিউশন টিম আসতে পারে না, একটা আরবিট্রেশন টিম আসতে পারে না? আমলা কি কম পড়িয়াছে দেশে? একসময় লোকে বলতো অবসরপ্রাপ্ত বিচারপতিদের ডেকে আন, এখন বলতে ভয় করে। তাদের হাবভাবটা দেখেও ঠিক বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না, পাছে ভোটে দাঁড়িয়ে যায়। ও ভগবান, খুব বিপজ্জনক অবস্থা হয়ে গেছে ওখানে। তো দ্যাট ইজ হোয়াট। আজকে আমাদের মানুষ যদি 2-4টে প্রশ্ন করে, ওই কে কোথায় সূক্ষ্ম বিচার, মার্কস, এঙ্গেল, লেনিনিজম, স্ট্যালিনিজম, সোশ্যালিজম, কমিউনিজম, ওই ইজমের দিন চলে গেছে ভাই, চলে গেছে। এখন পলিটিক্যাল থিঙ্কাররা পৃথিবী শাসন করে না। দ্য ওয়ার্ল্ড ইজ নট গিভেন is governed by your votes. The world is governed by the goods you buy. আজকে গুগল একটা দেশ হলে পৃথিবীর মধ্যে 7 নম্বর দেশ হতো, অ্যামাজন একটা দেশ হলে পৃথিবীর মধ্যে 14 নম্বর দেশ হতো। দ্যাট ইজ তারাই পৃথিবীটাকে গভর্ন করছে। বাস্তবে নেমে এসো। সুতরাং হেলথ যে ঝামেলাটা হলো, তুমি যে কোয়েশ্চেনটা করলে, যেটুকু আমরা কুড়িয়ে বাড়িয়ে জোগাড় করেছিলাম, সেটা inadequate funding, সেন্টার স্টেট ঝগড়াঝাটি, ব্যাড প্ল্যানিং, এইসবের মধ্যে দিয়ে ইমপ্লিমেন্ট। আর আমরা ডাক্তাররা, আমরা হসপিটালরা, বিশেষ করে আমরা যারা প্রাইভেট সেক্টরে কাজ করি, আমরা উইদাউট আ ডাউট, টেক ইট ফ্রম মি, আমাদেরও হাতে, ইফ দিস ইজ আ মার্ডার মিস্ট্রি, তাহলে আমাদের হাতেও সেই রক্তের দাগ আছে। কারণ গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট সেন্টারের মতো, খানিকটা স্টেট গভর্নমেন্টে, তাও স্টেট গভর্নমেন্ট আমি ভালো দিকে বলবো, যে নানান রকম কমিশন এইসবের ওই আমাদের ওই অ্যাক্ট ফ্যাক্টের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গে তাও প্রাইভেট হসপিটালরা কিছু কাজ সবাই করেছে, প্রত্যেকে করেছে, 2-1টা বাদ দিয়ে। যেখানে নেতারা চিকিৎসা করতে যান, তারা স্কিম করে না। নেতারা স্কিমটা করেন, আবার নেতারা বলে দেন আমার পাশের বেডে যেন স্কিমের পেশেন্ট না থাকে। ওরে বাবা, বনগালোকাল নোংরা পায়জামা পরে আসবে, ও যেন আমার কাছে পাচ্ছে আমি দেখতে না পাই। ওই 1-1.5খানা জায়গা আছে যেখানে নেতারা যান, তারা ছাড়া প্রায় সবাই করেছে। কিন্তু আয়ুষ্মান ভারত, তুমি ইউ লুক অ্যাট, যে এই যে যাদের সেন্ট্রাল গভর্নমেন্টের একেবারে মদত পুষ্ট জায়গা, ইউপি, দিল্লি, জয়পুর, হাসপাতালের পর হাসপাতাল, তুমি 100টা হাসপাতালের নাম লেখো। একটা হাসপাতাল কত পশ, আই এম ইউজিং দিস ওয়ার্ড কনসিয়াসলি, POSH ইন ক্যাপিটাল লেটার্স। একটা হসপিটাল কত পশ, সেটা তুমি কি করে বোঝাবে? তুমি পারলে বড় বড় অক্ষরে, প্ল্যাকার্ডে, এতে ফুল পেজ বিজ্ঞাপন দিয়ে বলবে আমরা স্কিম করি না। তুমি পৃথিবীর 4 নম্বর ইকোনমি হবে, ঘোড়ার ডিমের অমলেট দেখাচ্ছ আমাকে। পৃথিবীর 4টে প্রথম অর্থনৈতিক এস্টাবলিশ দেশ চিন্তা করে দেখাতো, কোন দেশ শিরদাঁড়া করে উঠে দাঁড়িয়ে তার গভর্নমেন্টকে বলে যে আমি আমার ন্যাশনাল হেলথ প্রোগ্রামে পার্টিসিপেট করব না? Is it possible? It is worse than, I look at it, like a mutiny in an army. It is not possible. আমাদের দেশকে, আমি বলছি তো, কর্পোরেট হসপিটালদের কাছে অনেক লজিক আছে। I have run hospitals, I have managed hospitals. তোমার ফাইন্যান্স, কস্টিং, রেট, কবে বিল রেজ করছো, কবে টাকা পাচ্ছ, অনেক ফ্যাক্টর আছে। কিভাবে আমরা আমাদের লোকের মাইনে দিয়ে, আমাদের ওষুধের পয়সা দিয়ে, আমার এস্টাবলিশমেন্ট কস্ট বাঁচিয়ে আমি এটা করতে পারি।
আমি কি করে এটা করতে পারি? আমরা 1 মাস আলোচনা করে উই হ্যাভ টু কাম টু আ পয়েন্ট, দিস ইজ নট অ্যান অপশন, দিস ইজ কম্পালসারি, দিস ইজ ম্যান্ডেটরি। সুতরাং আমরা বললাম আমাদেরও গায়ে রক্তের ছিটে আছে, উই আর অলসো কাভার্ড ইন ব্লাড। আর টু মাই গ্রেটেস্ট ডিসঅ্যাপয়েন্টমেন্ট বলছি যে আর যে কটা বছর বাকি আছে কাজকর্ম করে হেলথ কেয়ার থেকে বেরোবো, ইট ইজ মাই মিশন যে গভর্নমেন্টকে একটা কনসেনসাস ডিসিশন এনে আজকে হসপিটালসদের সামনে এনে বলতে হবে যে আমি তোমার এই কস্টিং মেনে নিলাম, ইয়ার অন ইয়ার এই ইনফ্লেশন হবে, তোমাকে ইলেকট্রিক বিল দিতে হবে, লোকের মাইনে দিতে হবে, ওষুধের খরচা দিতে হবে, আমার গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হবে, আমরা এগ্রিমেন্ট করে এইভাবে এই ক্রেডিট রেটে এই কাজটা করছি। হাসপাতালরা মানুষকে ধাপ্পা দিচ্ছে, গভর্নমেন্ট তার কনস্টিটিউয়েন্সিকে ধাপ্পা দিচ্ছে। একটা টোটাল এয়ার অফ ডিসঅনেস্টির মধ্যে আমরা কি মনে করছি আমাদের স্বাস্থ্য ব্যবস্থার ভবিষ্যৎ আছে? নেই। সুতরাং যে যার মতো প্রাইভেট হসপিটালদের মধ্যে কেউ একদম অ্যাবসার্ড লেভেল অফ প্রফিট মার্জিনসের কথা চিন্তা করছে। তাদের যেন একটা, বললাম না, গান্ধী মরে গেল হরিজনদের ইন্টিগ্রেট করবেন বলে, আমরা সমাজে হেলথ কেয়ার হরিজন তৈরি করছি আজকে। উই আর ক্রিয়েটিং হেলথ কেয়ার হরিজনস। আজকে যদি হেলথ কেয়ার প্রোভাইডার আর গভর্নমেন্ট বসে, it is a matter of a 4 to 6 hour meeting, it can be resolved. গভর্নমেন্ট নিজের বাজেটারি ডেফিসিট বাঁচাবে বলে করছে না, আর হসপিটালরা মজা পেয়ে গেছে। The last budget before the election, তাকে বোধহয় বাজেট অন অ্যাকাউন্ট নাকি বলা হয়, যেটুকু খোঁজ খবর রাখি, there was a distinct proposal যে কি করে আয়ুষ্মান ভারত নাম্বার 1 বেশি এফেক্টিভ হয়। বাজেট অন অ্যাকাউন্টেও সেটা জাস্ট বিফোর দ্য ভোট তারা মনে করেছিল যে তারা 543টার মধ্যে 544টা সিট পাবে। সেই কনফিডেন্সে নিয়ে গিয়ে দ্যাট স্টেপ ওয়াজ নট টেকেন। পশ্চিমবঙ্গ হ্যাজ ওয়ান অফ দ্য বেস্ট গভর্নমেন্ট হেলথ কেয়ার সিস্টেমস, মেক নো মিস্টেক অ্যাবাউট ইট। পশ্চিমবঙ্গে যত চিকিৎসা হয় গভর্নমেন্ট ইজ টু প্রাইভেট প্রায় 50-50। আমাদের একটা পাবলিক অ্যাকশন ফোরাম তৈরি করা উচিত। আমরা যেরকম মানুষকে বাঁচাতে চাই, আমরা তো চাই হাসপাতালগুলো বেঁচে থাকুক। তুমি ঠিক যেমন আজকে স্যামসাং কোম্পানিকে গিয়ে বলতে পারছো না যে সব ভারতবর্ষের লোকেরা মোবাইল ফোন পেলে খুব সুবিধা হয়, সুতরাং স্যামসাং বাবু তুমি 2000 টাকায় মোবাইল ফোন সবাইকে দাও। তুমি স্যামসাংকে বলতে পারবে? স্যামসাং বলবে যাও গুলি মারো, কেটে পড়ো। সো উই হ্যাভ টু বি রিয়েলিস্টিক। কিন্তু ওয়াই ইজ ইট সো ডিফিকাল্ট টু বি রিয়েলিস্টিক? আমাদের আইআইটি ফি বাড়াতে আমাদের বিবেকে লাগে না, IIM এর ফি বাড়াতে আমাদের বিবেকে লাগে না, রেলের ফেয়ার বাড়িয়ে বন্দে ভারত করে দিচ্ছে, খুব ভালো, লেট দ্য রেলওয়েজ ইমপ্রুভ। তাহলে রেলওয়েজ ইমপ্রুভ করলে হেলথ কেয়ার কেন ইমপ্রুভ করবে না? কো পেমেন্ট সিস্টেম করো, অনেক ব্যাপার আছে। গভর্নমেন্ট এড়িয়ে চলছে, আর গভর্নমেন্টের গা বাঁচিয়ে এড়িয়ে চলাটা টপ ক্যাডার প্রাইভেট সেক্টর আছে, যেখানে ক্রিটিক্যাল স্পেকট্রাম অফ ট্রিটমেন্ট হয়, তারা এই সুযোগটা সম্পূর্ণ এক্সপ্লয়েট করছে। আজকে ভারতবর্ষের যত টার্সিয়ারি হেলথ কেয়ার হয় তার 20% হচ্ছে মেডিকেল ট্যুরিস্ট। খুব ভালো, আমরা হচ্ছি পৃথিবীর একমাত্র মিড ইনকাম কান্ট্রি বা লোয়ার ইনকাম কান্ট্রি যেখানে হায়ার ইনকাম দেশ থেকে মানুষ চিকিৎসা করতে আসে। সুতরাং দিস ইজ আ ভেরি সিরিয়াস ইস্যু, অ্যান্ড থ্রু ফোরাম লাইক ইয়ার্স আজকে মানুষ যেরকম আজকে শিক্ষা, স্বাস্থ্য, হাউজিং, দিস শুড বি আ ডিমান্ড। অমুককে খালি পলিটিক্যাল ডিমান্ড না, আজকের ডিমান্ডটাকে আমাদের সোশিওলজিক্যাল স্টেটে আনতে হবে। আপনার বক্তব্য মাঝখানে মানে এই যে বলার সময় আপনি যে মাঝে মাঝে উত্তেজিত হয়ে যান বা আপনার ভেতর থেকে অনেকগুলো কথা বেরিয়ে আসে, এই আপনার ভেতর থেকে কথাগুলো আমি শুধুমাত্র একজন চিকিৎসক হিসেবে না, মাঝে মাঝে সঞ্চালকের ভূমিকাতেও দেখেছি। তো এই ব্যস্ততার রুটিনের মধ্যে, কারণ আমি ব্যক্তিগতভাবে বহু মানুষকে আপনার কাছে তারা হৃদরোগের চিকিৎসা করতে যেতে চায় ইত্যাদি ইত্যাদি শুনি, আবার সবার থেকেই শুনেছি ডাক্তারবাবু খুব ব্যস্ত। তো এই ব্যস্ততার মধ্যেও আপনি অন্যান্য দিকেও যথেষ্টভাবে ইনভলভ, এবং ইনফ্যাক্ট উনি
সকাল সকাল 9টার সময় আমাদের এখানে চলে এসেছেন। এই এনার্জিটা আপনি পান কি করে, এক নম্বর প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আপনি কেন চিকিৎসার বাইরেও এত দিকে ইনভলভ, আপনার কি মনে হয়? আমাদের কিশোর জীবনে যখন স্কুলে পড়াশোনা করছি তখন একটা জিনিস ভালো হয়েছিল কি জানো তো, যে ব্যক্তিগতভাবে মাই ইউথ ওয়াজ স্পেন্ট ইন ভেরি কি বলবো, খুব রেস্ট্রিক্টেড সার্কামস্ট্যান্সেস। তো আমার বাবা খুব অল্প বয়সে মারা গেছিলেন। বাইরের থেকে দেখে মনে হতো হ্যাঁ একটা মধ্যবিত্ত পরিবার চলে যাচ্ছে, কিন্তু মা খুব কষ্ট করে আমাদের বড় করেছিলেন। তো আমাদের জীবনটাকে, আমার জীবনটার মধ্যে যেটাকে বলতে পারো মাই টিচার্স অ্যান্ড স্কুল ওয়াজ এভরিথিং। আর আমার স্কুলের মধ্যে যেটা একটা ভালো জিনিস ছিল, মুখস্থ করো আর গ্যার গ্যার করে বলো, মানে কমিট অ্যান্ড ভমিট, ভমিট অ্যান্ড কমিট, এই সাইকেল থেকে বেরিয়ে আমাদের টিচাররা সেই সময় আমাদের একটা ব্রেডথ অফ ভিশন দিত। তো সেইখান থেকে আমার খুঁজখুঁচে কিছু ফর আ লং টাইম ইন লাইফ যে আমি হিস্ট্রি করব না মেডিসিন করব। আচ্ছা, হ্যাঁ, এবং সত্যি কথা বলতে I can probably argue at the same breath on the two subjects. তো আমি আমার অনেক হিস্টোরিয়ান বন্ধু বান্ধবদের বলি যে I have forgotten more history than you have read. জোকস অ্যাপার্ট, তো ফর দ্যাট আমাদের মধ্যে যে একটা কৌতূহল ছিল, এবং আমাদের ওই স্কুলের বাইরে, স্কুলেই আমাদের পড়াশুনো, স্কুলেই আমাদের আনন্দ, এই ডিবেট করছি, এলোকিউশন করছি, অমুক করছি, খুব জেনারেল নলেজ কুইজ করতাম, তো একটা কৌতূহল ছিল। অ্যান্ড দিস কিউরিওসিটি গেভ আস আ লট অফ প্লেজার। হ্যাঁ, তো এখন আমি সকালবেলা উঠলে, আগে ধরো খুব রাত্রিবেলা 2-3টে অবধি জেগে থেকে করতাম, এখন খুব একটা রাত জাগি না, সকালবেলার দিকে আই ক্যাচ আপ উইথ আ লট অফ থিংস। যে লোকে বলে পলিটিক্স ইজ হোয়াট? পলিটিক্স ইজ হিস্ট্রি ইন দ্য কারেন্ট ইরা। এক্স্যাক্টলি, যেটা কালকে ইতিহাস হিসাবে লেখা হবে। যেটা আজকের পলিটিক্স, সেটা হচ্ছে ভবিষ্যতের হিস্ট্রি, রাইট? আমার মধ্যে একটা পলিটিক্যাল সেন্স আছে, আমার মধ্যে কিন্তু কোনো পলিটিক্যাল কমিটমেন্ট নেই। আমার বন্ধু বান্ধব এটসেট্রা ওভার আ ওয়াইড স্ফিয়ার অফ রেঞ্জে আছে। সো আমার মধ্যে একটা এখনো আই লিভ অন মাই কিউরিওসিটি। আজকের দিনে যেমন মানুষের বেঁচে থাকার জন্য দুটো জিনিস দরকার, একটা অক্সিজেন, একটা ডেটা, রাইট? তুমি 2 দিন না খেলেও হবে, কিন্তু তোমাকে যদি 20 মিনিট অক্সিজেন বন্ধ করে দিই আর 10 মিনিট ডেটা বন্ধ করে দিই, তোমার মারাত্মক অসুবিধা। সো দিস আর দ্য 2 ফান্ডামেন্টাল পার্টস অফ হিউম্যান মেটাবলিজম। তো উই হ্যাভ মেনটেন। আমার এই 2 দিন আগে কলকাতায় একটা জায়গায় বসে জর্জ অরওয়েলকে নিয়ে একটা 2 ঘন্টার ডিবেট হলো। হ্যাঁ, জর্জ অরওয়েলের 1984 নিয়ে। তো তার মধ্যে হিস্টোরিয়ানরা ছিলেন, লিটারেচার। তো সেখানে আমি দেখলাম যে আমি একজন ছাপোসা, আর লোকে যে বোকা ডাক্তার বলে, এই ডাক্তারি ছাড়া কিছু জানে না। মেডিকেল কলেজ থেকে আই ওয়াজ ভেরি অ্যালার্জিক টু দিস কনসেপ্ট। তো আমি হয়তো বলতে পারো যে আমার যে ছেলেবেলার থেকে একটা কৌতূহল ছিল, হিস্ট্রি নিয়ে ছিল, কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ছিল, বাঙালি গান, রবীন্দ্রনাথ, বিবেকানন্দ এটসেট্রা, কন্টেম্পোরারি লাইফ, সেটা আমি মেনটেন করার চেষ্টা করি। যে ডাক্তার হয়েছে বলেই যে আমার মগজে তালাচাপি দিয়ে দেবো আর সেই চোতা বইগুলো পড়ে ডাক্তার হয়েছিলাম, তার বাইরে কিছু জানবো। ডাক্তারিতেও তো আমাদের চেষ্টা করতে হবে স্পেকট্রামটা বাড়াতে। আমরা কলকাতায় সেই ভিখারি সাহেবের মতো ঘুরে বেড়াতাম, একটা বাইপাস করব, ভ্যালভ করব। এখন চারিদিকে সেই কাজটা করতে করতে আমরা আরও অ্যাডভান্সড কাজ করার, কোনোদিন ভাবিনি কলকাতার বুকে হার্ট ট্রান্সপ্লান্টেশন হবে, লাং ট্রান্সপ্লান্টেশন হবে, কি আমরা জীবিত অবস্থায় সেটা দেখে যেতে পারবো। উই আর এবল টু, সেটাও তো কিউরিওসিটি না? we breathe curiosity. তো সেইটা আমাকে আনন্দ দেয়, এবং দ্যাট ইজ মাই রিজন টু লিভ। হ্যাঁ, আমার অন্য খুব একটা নেশা ফেশার বেলাই নেই। আর আমি আই এম এ ভেরি লিমিটেড সোশ্যাল পারসন। আমি একটা যে খুব সাংঘাতিক, সেই সপ্তাহে 2-3 দিন একটা সোশ্যাল গ্যাদারিংয়ে যেতেই হবে, যেতে ভালো লাগে,
যেখানে জমি আড্ডা হয় আমার আড্ডা মারতে খুব ভালো লাগে। মানে মানুষের নেশা, মানুষের নেশা, কোয়াইট, আই থিঙ্ক দ্যাট ইজ দ্য রাইট ওয়ার্ড, যে মানুষের নেশা। কারণ যারা আমাদের কাছে এসে বলে স্যার আমি ডাক্তার হতে চাই, আমি প্রথমে বলি যে 4-5 জন মানুষের সঙ্গে কথা বলে দেখো যে সেই 5 মিনিট করে কথা বলাটা, যে একটা মানুষের সামনে বসে তার কিছু সমস্যা, তার কিছু আনন্দ, তার কিছু হাসি ঠাট্টা শেয়ার করে তোমার ভালো লাগলো কিনা, যদি তোমার সেটা ভালো লাগে তাহলে এই রক্ত মাংসের হিউম্যান টু হিউম্যান ইন্টারাকশনের পৃথিবীটা তোমার। ডেফিনেটলি ফ্যান্টাস্টিক। আচ্ছা, আপনার বক্তব্যের মধ্যে একটা জিনিস আমার খুব ইন্টারেস্টিং লাগলো। আপনি একদিকে বললেন যে আমি একটু নাস্তিকের মতো, আর আরেকদিকে অনেকবার সৃষ্টিকর্তা বলেছেন। তাহলে ডাক্তারি বা ডক্টরস আর ফিলোসফি, এই দুটোর মধ্যে কি আলটিমেটলি কোনো কানেকশন অ্যাজ এ ডক্টর আপনি পান? তুমি যে প্রশ্নটা করেছ তার উত্তরটা দিতে প্রায় 1 দিন লেগে যাবে। প্রথমত হলো ডাক্তার, হ্যাঁ, যে ফিজিশিয়ান, ডাক্তাররা কিন্তু মডার্ন মেডিসিন পৃথিবীতে তাকে খুব সাবধানে নিজেকে আত্মপ্রকাশ করতে হয়েছিল। কারণ মেডিসিন এক্সপ্রেসড ইন অ্যাজ আ সাইলেন্ট প্রোটেস্ট টু রিলিজিয়ন। এখন তুমি যার কথাই বলো, আমাদের ওদিকে হিপোক্রেটিস, এদিকে চরক, সুশ্রুত, বিভিন্ন লোক, 8th-9th সেঞ্চুরিতে দি ইসলামিক সিভিলাইজেশন, তারা অনেক কাজ করে গেছে। তাদের খুব সাবধানে, এই যে তাদের খুব সাবধানে গা বাঁচে, কারণ তার আগে মানুষ মনে করতো অসুখ হয়েছে, জ্বর হয়েছে, পক্স হয়েছে, পেট ব্যথা হয়েছে, অজ্ঞান হয়ে গেছে, সবই ছিল ভগবানের অভিশাপ। তো এই যে একটা জীবনটাও ওয়াজ গাইডেড বাই গড, ডেথ ওয়াজ অলসো গাইডেড বাই গড, এভরিথিং ওয়াজ এ রিলিজিয়াস ফেনোমেনন। তো এইখান থেকে আমাদের লোকেদের চিন্তা ভাবনা করে জ্বর কেন হচ্ছে, পক্স কেন হচ্ছে, অজ্ঞান কেন হচ্ছে, কি করে জ্বরটা ভালো হয়, কি করে পেট ব্যথাটা ভালো হয়, যারা নিজেদের এই ভাবনা চিন্তাটা করেছিল তারা হয়তো সেইভাবে তোমার একেবারে সেই 1917 রেভলিউশনের মতো, বলশিভিকের মতো হয়তো রাস্তায় দাঁড়িয়ে পড়েনি, বাট দে ওয়ার অল সাইলেন্ট রেভলিউশনারিজ, রাইট? সেইভাবে আমরা এগোতে এগোতে একটা জায়গায় এসে দাঁড়িয়েছি। ডাক্তাররা কিন্তু এখনো দেখো, যে মুহূর্তে আমি মনে করব যে আমি কি না, আমি এমন একজন বিরাট প্লেয়ার, আই এম দ্য সচিন তেন্ডুলকার অফ ক্রিয়েশন, হ্যাঁ, যে আমি একেবারে সেই অফ স্টাম্পের বলকে লেগ স্টাম্প দিয়ে 6 মারবো, এরকম করব, এবং আই এম ডিফাইং বায়োলজি, আই এম প্রিভেন্টিং ডেথ। I think that is vanity. আমরা কিন্তু সেখানে টু দ্য লার্জার স্পেকট্রাম অফ নেচার আমাদের সেখানে নতমস্তক হয়ে দাঁড়াতে হবে। আমাদের প্রতিটা স্টেজে মনে রাখতে হবে উই আর সলভিং আ প্রবলেম, এবং আমার বিদ্যে বুদ্ধির মধ্যে, আমার ক্ষমতার মধ্যে কখনো কাজটা সহজ, কখনো কাজটা কঠিন। এই যে আমরা যখন একটা লোকের হার্ট ট্রান্সপ্লান্ট করি, জীবনে প্রথম কাউকে দেখবে যে বুকে হার্ট নেই, হার্টটা বাইরে বালতিতে পড়ে আছে, মানুষটা তখনও বেঁচে আছে, ফর সাম পিরিয়ড অফ টাইম অন্য একটা লোকের হার্ট সেখানে। তো ধরো আমি যদি মনে করি যে একজনের হার্ট ট্রান্সপ্লান্ট করে আমি একটা মানুষকে তাকে আই প্রিভেন্টেড ডেথ, আই এম রং। আমি সেখানে কি করলাম? আমি সেখানে একজন 30 বছর 40 বছরের মানুষটা, যে হয়তো 2 বছর বেঁচে থাকতো না, ঘর থেকে বাথরুম যেতে পারতো না, হাহা করে হাঁপাচ্ছে, মানে বালতি বালতি ওষুধ খাচ্ছে, তাকে আমি ধাপে ধাপে ধাপে, তাকে হয়তো প্রথম 5 বছর একটা নর্মাল লাইফ, তারপর 5 বছর, তারপর দেখে দেখে আমাদের সবাইয়ের অরিজিৎ একটা আয়ুটা বাড়ছে। আমাদের মধ্যে একটা, আজকে আমরা ধরো 65-70 ইয়ার্স লাইফ স্প্যানের মধ্যে আমরা আছি। সো ওয়েন আই সি সামবডি যে তার আর্লি 40s যেন মনে হচ্ছে তার গল্পটা শেষ হতে চলল, সেখানে আমরা ইন্টারভিন, ইফ আমার ক্ষমতা, আমাদের অলৌকিক ক্ষমতা কারো নেই, কিন্তু ওই যখন একজন কি বলবো ক্লান্ত ক্রিশ্চিয়ান বার্নার্ড 1967 জানুয়ারিতে একটা ছোট্ট হাসপাতাল সাউথ আফ্রিকা থেকে ছুটে বেরিয়ে ভোরবেলা লোককে বলছে যে উই হ্যাভ ডান দ্য ফার্স্ট হিউম্যান হার্ট ট্রান্সপ্লান্ট, সেদিন তো তারও মধ্যে একটা বিশ্বাস ছিল। সো হি ইজ নট প্লেইং গড, হি ইজ সলভিং আ প্রবলেম।
আর আমরাও প্রবলেম সলভ করতে করতে নানান দিক দেখি। আমরা যে 8-10টা হার্ট ট্রান্সপ্লান্ট সারা কলকাতা এখন প্রায় 30টা মতো অ্যাক্টিভিটি হচ্ছে। যখন হিন্দুর হার্ট মুসলিমকে বসিয়েছি, যখন মুসলিমের হার্ট হিন্দুর বুকে বসিয়েছি, কোনো রিজেকশন দেখিনি কিন্তু। অসাধারণ লাগলো, মানে আপনার সাথে গল্প করতে করতে মনে হয় যে একটা এপিসোডে এটা শেষ হবে না। তাই আপনাকে আমাদের রিকোয়েস্ট রইল যে পরে কিন্তু মাঝে মাঝে আপনাকে আমরা জ্বালাতন করব। আর ডেফিনেটলি স্যারের থেকে আপনারা আর কি কি জানতে চান সেগুলো কমেন্ট করে জানাবেন। আর আজকের জন্য আমরা ডেফিনেটলি এখানেই এপিসোডটা শেষ করতে বাধ্য হচ্ছি। মন একদম চাইছিল না, কারণ আমাদের এখানের পরিবেশটা একটা জমিয়ে আড্ডা দেওয়ার পরিবেশ হয়ে গেছিল। আপনারাও এই গল্পটা শুনুন, আড্ডাটা দেখুন, আর ডেফিনেটলি আপনাকে আরও একবার বলছি পরে কিন্তু আবার আসতে হবে। আজকের জন্য ধন্যবাদ। যতবার বলবে আড্ডা মারতে চলে আসবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভালো থাকবে।